4 মাথা 7 মাথা এমন মাথাবহুল বগুড়া শহরটা ছাড়িয়ে আমি এখন চলে এসেছি একেবারে শেষ মাথায় প্রত্যন্ত একটি অঞ্চলে। আর এখানে কিন্তু চারদিকে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য চর। আর মজার ব্যাপার হচ্ছে এর নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। পান্তাবাড়া, 78, ইন্দুরমারা, ডাকাতপাড়া। আর এই সমস্ত নামের পেছনে কিন্তু রয়েছে অসংখ্য মজার কাহিনী। আমি এখন যাচ্ছি এমন একটি চরে। নদী পার হইতে গেলাম নদীর কিনারে, আমার দেখি আরে নৌকা সরে দূরে দূরে আয় রে। বড় ভাই, আপনার নৌকা ডাকাত মারা যায়? যাওয়া যাবে? ডাকাত পাওয়া যাবে না? সো আমার নেক্সট মিশনটা হচ্ছে ডেস্টিনেশন ডাকাত মারা। দু একটা ডাকাত মারতে যদি পারি আপনাদের নামে পাঠিয়ে দেবো। তুলো হাতি আলে এ নদীর পারে, ঢেউয়ের তালি নৌকা বাজাও, ঢেউয়ের তালি নৌকা। মনপুরার পর এই প্রথম একটা মহিষের বাথান দেখলাম। আর এখানে মহিষগুলো তো একেবারে আমার কাছ দিয়েই যাচ্ছে, অর্থাৎ আমার যে নৌকাটা তার পাশেই অনেক অনেক মহিষ। সাজাও ঢেউয়ের তালি নৌকা বাজাও। বগুড়ার এই প্রত্যন্ত চরে এসে আমার না আবার পুরান ঢাকার কথা মনে পড়ছে, কারণ নৌকা থেকে নামলাম আর শুরুতে আমাকে ওয়েলকাম করছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি দিয়ে কি নিয়ে আশা করেন? এই যে মাল নিয়ে আসি, ভুট্টা নিয়ে আসি, ধান নিয়ে আসি, গম নিয়ে আসি, মরিচ নিয়ে আসি। এরকম ঘোড়ার গাড়ি চালায় কয়জন আছে এলাকায়? অনেকগুলো আছে, 1-150 বিল্লা আছে। 1-150 লোক আছে। এই বাবু, ঘোড়া কি তোমাদের? চালাইতে পারো? আর ফালাই দিবা না তো? বাজারে যাবো কত? সোনার বান্ধাইলা নাও পিতলের গুড়া রে, পিতলের গুড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার বান্ধাইলা নাও। রাস্তার যে অবস্থা মাশাআল্লাহ, মানে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মনে হয় যাওয়ার কোনো উপায় নেই। এটা কি তোমার নিজের ঘোড়া নাকি কোনো মালিক আছে? নিজেরই। কিনছিলা কত দিয়ে ওরে? 21,000। তো দৈনিক তোমার ইনকাম কত আসে? 500 কতদিন 1000 এইরকম। স্কুলে যাও না? যাই। কোন ক্লাসে পড়ো? 9-এ। 9-এ পড়ো তুমি? আচ্ছা, আমাদের এই ভাগ্নে হচ্ছে ক্লাস 9-এ পড়ে। সে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে এই ঘোড়া দিয়ে মাল পরিবহনের কাজটাও করছে, তাই তো বিষয়টা? জি। ধরো 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 ধরো। ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। আমার ঠিক পাশে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বিশাল বড় ভুট্টার ক্ষেত। আর অনেক মানুষকে দেখছিলাম যে ভুট্টা তুলে আনছেন, তারপর এখানে প্রসেসিং করছেন। একটু গিয়ে দেখি আসলে এই ভুট্টার ক্ষেতগুলো কাদের। এগুলো কাদের? আমাদেরই। আপনাদেরই? এই বস্তার মধ্যে কয় কেজি ভুট্টা আছে? 60 কেজি আছে। 60 কেজি ভুট্টা আছে। তাহলে একটা বস্তা কত টাকা করে বিক্রি হবে? 600-700। কোন সময়টা থেকে শুরু করতে হয়? ফলন হয়ে গেলে সেটা কোন সময়টাতে পাচ্ছেন? কার্তিক মাসের থেকে আপনার চৈত মাস কিন্তু শেষ। আপনারা কি শুধুমাত্র এই ভুট্টার ক্ষেতেই কাজ করেন নাকি অন্য কোনো পেশা আছে? অন্য ওই মরিচের টাল আছে, ধান টান আছে, সব কিছুই করা হয়, খালি ভুট্টা না। ঢাকা শহরে সিনেমা দেখতে দেখতে আমরা যে পপকর্নগুলো খাই, সেই পপকর্নগুলো হচ্ছে এরকম অসংখ্য মানুষের 3 মাসের পরিশ্রমের ফসল। তারা অনেক কষ্ট করে, অনেক যত্ন করে সমস্ত ফসলগুলো ফলান, বিনিময়ে আমরা পেয়ে যাই গরম গরম পপকর্ন। মরিচের গাছ গিলা থেকেরা থুকেরা ফল বিস্তর ধরে ভুট্টা, মরিচ, ঘোড়া, এই ডাকাতমারা গ্রামটির বিশেষত্ব হচ্ছে এসবই। শুধুমাত্র এই ডাকাতমারা গ্রাম নয়, এখানে আশেপাশে যত চরাঞ্চল রয়েছে প্রায় সবগুলোরই মূল বৈশিষ্ট্য এসব। আপনারা কি এই অঞ্চলেই থাকেন? না, এই অঞ্চলে আমরা থাকি না। আমরা এই জায়গায় নৌকা দিয়ে পার হয়ে আসি। রাস্তা আমরা 2 মাইল হাঁটা হেঁটে আসি। রাইছে আমরা মরিচ তুলি, মরিচ বাসি। দিন শেষে টাকা কত পাবেন? দিন হিসাবে টাকা 150 পামু। এটা কি সারা বছর ধরে চলে নাকি কোনো সিজনাল? সিজনের সময় এই কাজ আমরা করি আসি। এটা ছাড়া আর কোনো পেশা নেই আপনার? আর কোনো পেশা নাই। যখন যেটা সময় হয় তখন সেটাই করি। মাঘ মাসত যাই আলু তুলে আইলাম, ভুট্টা তুলি। আবার জ্যৈষ্ঠ মাস আসবি, মৌসুমে
ধান কাজ ছেলে কাজ করমু খেয়ার খুব শুকমু টাকা দিবি ভাত দিবি। আপনাদের মহাজন নাই এখানে? ও ওই যে ওস্তাদ, এইবার আপনার কাছে যে পরিমাণ মরিচ আছে কি পরিমাণ উৎপাদন হয়েছে আপনি বলতে পারবেন? প্রচুর পরিমাণ, বিঘাতে আপনি 14 মন 15 মন করে ফলান হয়েছে। একটা বিষয় বলুন তাহলে, আপনাদের এই ডাকাত মারাতে হাসপাতাল আছে? আছে শুটিংয়ে ছোটো ছোটো ছোটো। এখন তো হইতেছে শুকনা মৌসুম, এটা যখন বর্ষা মৌসুম আসবে তখন এই জায়গার অবস্থাটা কেমন থাকে? এই যে যখন পানি থাকে তখন কি আপনারা কি এখানে থাকেন নাকি অন্য জায়গায় যান? থাকি আমরা কেপটি মেরে থাকি এটি আর কোন যাবো। খালারা আপনারা তাহলে যাওয়ার সময় আমরা নিয়ে যান। হ্যাঁ, বাংলাদেশের অনেক অঞ্চলে এমন রয়েছে যে কোনো একটি নির্দিষ্ট হাটকে কেন্দ্র করে গঞ্জ গড়ে উঠেছে, শহর গড়ে উঠেছে। বগুড়ার একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল রনবাঘা, এখানে একটি ধানের হাটকে কেন্দ্র করে পুরো অঞ্চলটা জমে উঠেছে, গড়ে উঠেছে অর্থনৈতিক ক্ষেত্র। আশেপাশে অনেক ব্যাংক, অনেক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অর্থাৎ এই পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা বড় ক্ষেত্র এই হাটটি। এই সমস্ত ধানকে আপনি কিনলেন? জি জি জি, আমি কিনলাম। টোটাল এখানে কত কেজি হবে? এখানে 500 মন 600 মন হতে পারে। এই হাট থেকেই কেন আপনি ধান নেন? উত্তরবঙ্গে এই হাটে বড়, সর্বোচ্চ রনবাগ হাট বড়। এটা সপ্তাহে কয়দিন বসে? সপ্তাহ 2 দিন, আর আপনার সিজনাল বৈশাখ মাস থেকে প্রতিদিন। আচ্ছা, এখানে কৃষক কি কেউ আছেন আশেপাশে? এখনকার বাজার দরটা কেমন? বর্তমানে 850-900 টাকা বাজার, কিন্তু এই বাজারে ধান বেচে কৃষকদের কোনো আসতেছে না, লস যাইতেছে। অনেকে ধান কমায় দিছে, ধানের দাম না পেলে লস খেলে কৃষক বুঝছেন না, মানে লস খায় এখন অনেকে ধান আবাদি করা কমায় দিছে। দিছে। আচ্ছা, আমরা একটু দেখি একজন আড়তদারের সাথে কথা বলে কি বলে। কৃষকরা একটা অভিযোগ করতেছে যে এই যে ধানের দাম কম, ধানের মূল্যমানটা কম, অনেকে এমন কথা বলতেছে যে ধান আবাদি করাও ছেড়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে, মানে কি করা উচিত? বাইরে থেকে ধান চাল আনা বন্ধ দিলে কৃষক লাভবান হতে পারবে। বড় ভাই, আপনাদের এই হাটের এখানে রুটি খাওয়ার দোকান নেই? রুটি খাবেন কে ভাই? ভাত খাবেন। রুটি খেলে তাহলে ধানের মান্ডা আসবি কোথায়? আমরা এখন ভাত টাত খাওয়া যাচ্ছি, কাজ করছি, ভাত হলো মারা যাবে, আবার ভাত খামো, আবার ভাত খামো। শতকরা পয়সা দেয় খেলে তো স্বাস্থ্য শরীর মোটা হয়ে যাবি, ডায়াবেটিস হবে, নানান রোগ ধরবি। রুটির উপরে ঝুঁকি লওয়ার কারণেই তো আমাকে ধানের মান নামে গেছে। ছোটবেলার ইংলিশ ফর টুডেতে পড়া ভিলেজ হাট এই মুহূর্তে আমার চোখের সামনে বাস্তব। সাধারণত শহরাঞ্চলে কি হয়, আমরা আমাদের নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্র রয়েছে শপিং মল থেকে কিনি, সুপার শপ থেকে কিনি। গ্রামে কিন্তু সেই সুযোগটা একেবারেই কম, নেই বললেই চলে। তবে গ্রামের মানুষের প্রধান ভরসা সাপ্তাহিক এরকম যে হাটগুলো হয় সেগুলো। আর আরেকটা বিষয় কিন্তু আমরা জানি, তা হচ্ছে যে গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। তবে এর বাইরেও এমন কিছু মানুষ রয়েছেন যারা কৃষিকাজ করেন না, অন্যান্য অনেক ছোটোখাটো পেশা তার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, যেগুলোকে আমরা বৃত্তিও বলতে পারি। তাদের জন্য কিন্তু অত্যন্ত বড় একটি কর্মসংস্থানের জায়গা এই সাপ্তাহিক হাটগুলো। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার ওমরপুরের সাপ্তাহিক হাটে। পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে, চরকি ঘোরে পাপড় ভাজায়, মাতালিয়া ঢোলকে মনকে মাতায়। তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে তোরা। এই ঝাঁকাগুলা আমার নানিরা দেখতাম যে মুরগি ঢাকার কাজে ব্যবহার করতো। এটা কি আসলে মুরগি ঢাকার কাজে ব্যবহার করা নাকি আর অন্য কোনো কাজে? মুরগি ঢাকার কাজে ব্যবহার হয়। বানানোর খরচটা কত? বানানোর খরচ ওই 30 টাকা 25 টাকা মতো পড়বে। যদি বলো মাছি 10টায় 5টায় বাঁচি, যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা, যদি ডাকো শোনা কোনো ভণ্ডামি রাখবো না। কাকা, এগুলা কি মশারি? জাল এই যে গাছের সাথে ঝুলাই রাখছেন?
আসলে গ্রাম বাংলার হাটগুলোর একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে গাছ থাকতেই হবে, অর্থাৎ গাছের নিচে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। এই কারণে আমরা বিভিন্ন অঞ্চলের নাম শুনি, আসলে আমতলা, জামতলা। তো চাচা, এটা কি জালতলা? সোনা কাঠির পাশে রূপকাঠি, পকেটে নিয়ে আমি পথ হাঁটি, যেন এই মামা, তুমি ঠোঁটে নিও খড়কুটো। আপনার এই কবুতরতে চিঠি পাঠানো যায়? আচ্ছা, ওর জাত কি? এটা জংলা। এটা কি কবুতর? এটা হলো লাক্কা কবিতর। শখের বসেই শুরু করছিলেন? না, শখ করে তো পালিছি, কিন্তু অন্য কাজ করতাম, মাসা শিক্ষকতা করতাম আগে। মাদ্রাসায় শিক্ষকতা করতেন আর শখের বসে আপনি কবুতর পালতেন? শখের বসে পালতেন। এখন কি শিক্ষকতা পেশা বাদ, এখন পুরোপুরি কবুতর ব্যবসায়ী? বেতন হালকা, তো হাফিজে মাসের বেতন হলো আপনার 4-5 হাজার 6 হাজার টাকা বেতন। এই বেতন দিয়ে আমার সংসারে খরচ হয় প্রতি মাসে 10,000 টাকা ধরেন, আর বাদ বাকি 4,000 টাকা আমি কোথায় পাবো? এই জন্য শিক্ষকতা ছেড়ে দিয়েছি। অর্থাৎ একটা বিষয় কিন্তু আমরা বুঝলাম, তা হচ্ছে যে পেশা যখন মানুষকে অর্থের মূল সংস্থান যোগান দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু অনেক সময় শখগুলো কাজে লাগে। এই যেমনটা কবুতর পোষা, এটা অনেকের জন্য শখ হতে পারে, আবার এই শখটাই একটা সময় কিন্তু অর্থের মূল যোগানদাতা হয়ে যায়। পাখা নিয়ে যাই। এটাকেই বলা হয় যে কাজের স্পেশালাইজেশন। এ পাশে উনি তালপাতা দিয়ে একটা গোল পাকাচ্ছেন, তারপর উনি সেলাই করছেন, উনি রং করছেন, তারপরে হাতে আসছে এমন সুন্দর পাখা। আপা, একটু আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আপনারা তো পুরোপুরি বংশ পরম্পরায় এরকম পাখা তৈরি করে থাকেন, তো এরকম কয় ধরনের পাখা তৈরি হতে পারে? 3 ধরনের পাখা হয়। পকেট আছে, এটা ডাটা আছে, এটা এই যে ঘুরানি করে কয় এটা। এগুলার একটার দাম কিরকম হবে? 8 টাকাও হয়, 60 টাকাও হয়। এটা তো পাখার গ্রাম বলা হয় এটাকে। সামনে কি আরো এরকম বাড়ি আছে যেরকম পাখা তৈরি করে? আছে, গোটাল গ্রামই আছে। টোটাল গ্রামেই পাবো না সামনে? ঠিক আছে। কাকি, ভালো আছেন? কাকি, এই যে আপনি যে নকশাগুলো করতেছেন, এই নকশাগুলো কি কারো কাছ থেকে শিখছেন? না, নিজের ইচ্ছে, মনে করেন যে দিবের মন চাচ্ছে শিখে দিচ্ছি। কাকি, এরকম পাখা দিনের মধ্যে কয়টা করে বানান আপনি? একলা বানালে 50 টাকা করে বানান যাবে। এটা কত টাকায় বিক্রি হয়? এখন 500 টাকা করে চলছে বাবা, একটার দাম 5 টাকা। আচ্ছা, এই লাভের জায়গা থেকে একটা বিষয় কিন্তু বলতে হচ্ছে, তা হচ্ছে যে এই পাখা এরকম অসংখ্য মানুষের জীবন বদলে দিচ্ছে। এরকম মাটির ঘরগুলো পরিণত হচ্ছে এমন দালান কোঠায়। আর এটা হচ্ছে পকেট পাখা, আপনি চাইলে বাতাস করতে পারবেন। আর বাতাস করা শেষ হলে সুন্দরভাবে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে পকেটে ঢুকাবেন। দেখে তো অবশ্যই বলবেন যে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার আয়োজন চলছে ঠিকই, তবে এই উদ্যোগটি হচ্ছে মহান এবং মহৎ একটি উদ্যোগ। আর এই উদ্যোগটি যারা গ্রহণ করছে তারা হচ্ছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল। মূলত এই হোটেলে যিনি কর্ণধার, অর্থাৎ এই হোটেলটি যিনি শুরু করেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে, মরহুম আকবর আলী মিয়া, তিনি যা করেছিলেন তা হচ্ছে তার লাভের একটা অংশ সমাজের এই সমস্ত ছিন্নমূল মানুষের পিছিয়ে তিনি ব্যয় করতেন। এবং তারপর থেকে ঝড় হোক, বৃষ্টি হোক, হরতাল হোক, যাই হোক না কেন, আজ প্রায় 100 বছর ধরে এই কার্যক্রমটা চলছে। রাত্রেবেলা তো আপনি এখানে খাইতেছেন, তাহলে বাকি 2 বেলা কিভাবে যোগান দেন খাবারের? হয়তো গ্রামে যায় না, চিন্তি খাই, মুড়ি টুড়ি উঠি টুটি এইভাবে চলে বাবা। এই উদ্যোগটির পেছনে এই মুহূর্তে যারা কাজ করছেন, আমি একটু সামনের দিকে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলে আসতে। তাদের একটা নীতিগত সিদ্ধান্ত ছিল, যত কঠিন বিপদ, যত কিছুই আসুক, তোমরা করে যাও, তোমরা কখন ঠেকবে না। এই কনসেপ্ট থেকে আজও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে এই চিন্তাটাকে আমরা মাথায় রাখি। স্যার, আপনাদের তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তো পার্টিকুলারলি এই কাজটা দেখভাল করার জন্য কি কেউ থাকছে? হ্যাঁ, এই কাজটাকে দেখার জন্য পুরো হোটেল ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট এটাকে করে। প্রত্যেক দিন যে ওদের বাজেট অনুযায়ী রান্না হয়, সেই রান্না থেকে ওদেরকে সাপ্লাই করা হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব, প্রত্যাশা করব আসলে এটা আরও যুগ যুগ ধরে বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ। জি, আমরা অনেক সময় আমাদের এই দেশটাকে নিয়ে হতাশা ব্যক্ত করি, দেশের মানুষের মানসিকতা নিয়ে হতাশা ব্যক্ত করি, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করি, কিন্তু এ ধরনের অসংখ্য উদ্যোগ দেখলে মনে পড়ে যায়, না, এই সব কিছুর মাঝেও ইতিবাচকতা রয়েছে, যার কারণে এ দেশটা টিকে আছে। শুধুমাত্র বগুড়া না, এ ধরনের অসংখ্য উদ্যোগ ছড়িয়ে যাক পুরো বাংলাদেশে।
তাহলে আর কয়দিন পরে হয়তো পুরো বিশ্ববাসী বলবে ওই দেখো বাংলাদেশ, যেটি পৃথিবীর সবচেয়ে সুখী এবং সমৃদ্ধশালী দেশ। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় আরও চমৎকার কিছু মানুষের সঙ্গে। সে পর্যন্ত প্রত্যাশা করছি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যারা দুঃখের সাথী, কালকে তাদের সুখের মাটি ফসল দেবে, জ্বলবে আলো সবুজ প্রাণে প্রাণে।